এটা আমার মন বলানো জিনিস। কি করলে তুমি? মাকে তুমি এইভাবে মারলে? বেশ করিস। ও আমাকে মদ খেতে বাধা দেবে কে? বস্তি থেকে পাকা বাড়িতে এনে তুলেছি, দুবেলা মাছে ভাবে খাওয়াচ্ছি, তেল হয়েছে তেল। আমি মদ খেয়ে জাহান্নামে যাব, ওদের কি ওরা বলবে কেন? আবার আবার যদি কোনোদিন আমাকে মদ খেতে বাধা দেয় তাহলে তাহলে ফোন করে ফেলবো। ফোন আমাকেও সাবধান করে দিচ্ছি, কোনোদিন আমার কানের কাছে জ্ঞানের জ্ঞানর করবে না, তাহলে দুটোকে আমি একসঙ্গে খুন করে ফেলবো, একসঙ্গে। মা, ইস, কপাল কেটে যে রক্ত ঝরছে মা। কেন আপনি বাধা দিতে গেলেন? ও তো মানুষ নয়। ওর জন্ম মুহূর্তে অনেক রক্ত ঝরেছে বৌমা। আজও আমার দীপু আমার রক্ত ছড়িয়ে গেল। ছড়া কত রক্ত ছড়াবে মা। আমি চলে যাচ্ছি বৌমা। তোমার শ্বশুর রইলো, ওকে তুমি দেখো, ওই অসুস্থ মানুষটার যেন কোনো কষ্ট না হয়, তুমি দেখো মা। তুমি কোথায় যাবে মা? আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? কোথায় যাব তা তো আমি জানি না রমা, তবে এখানে আর নয়। আজও আমাকে হাতে মেরেছে, কোনদিন হয়তো আমার গলায় ছুরি বসিয়ে দেবে। একটু সাবধানে থাকিস মা, ও যা বলে তাই শুনিস, নইলে এই শরীরে মারধর করলে তুইও মরবি, আর যেটা আসছে সেটাও আর বাঁচবে না। ওর মনে তো কোনো দয়া মায়া নেই রমা। মাগো, আমি তোমার পায়ে ধরে বলছি মা, আমাদের ছেড়ে তুমি চলে যেও না। তুমি তো প্রায় বলতে, কুসন্তান যদ্যাপি হয় কুমাতা কখনো নয়। তাহলে সন্তানের উপর অভিমান করে কেন তুমি চলে যাবে মা? লক্ষ্মী মা, তুমি চলে যেও না মা, তুমি চলে যেও না। আমাকে তুমি বাধা দিও না রমা, কত ব্যথা যে বুকে নিয়ে আমি চলে যাচ্ছি সেটা আজ তুমি বুঝবে না। তুমি বুঝবে সেই দিন যেদিন তুমি একটা সন্তানের মা হবে। আমি তোমাদের আশীর্বাদ করি বৌমা, তোমরা সুখে থাকো মা, তোমরা শান্তিতে থাকো, তোমরা ভালো থাকো। আমি নাইবার রইলাম রমা, আমি নাইবার রইলাম, আমি নাইবার রইলাম। কিন্তু কাকে পাঠাবো? কোন মদের আড্ডায় গিয়ে বসে আছে কে জানে? সুখ শান্তি যদি ভাগ্যে না থাকে কেউ দিতে পারে না, কেউ না। মা, মাগো, মা, ও মা, রমা, মাকে একটু পাঠিয়ে দাও তো। মার ছেলেবেলার স্মৃতি আমার আজও আবছা মনে আছে। মা ছিল হনুমন্তিপুরের বৌরানী, মার সারা অঙ্গে ছিল অলংকার। আবার আমি নিজের হাতে মাকে আমি সেইভাবে সাজাবো। রমা, 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 ডাকছো কেন?
মাকে একবার ডাকো তো। মা। হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখো, এই নেকলেসটা মায়ের জন্য এনেছি। তুমি যেন আবার রাগ করো না বাপু, তোমারও হবে, তোমারও হবে। ওই কি ব্যাপার, তুমি চুপ করে আছো? ডাকো না মাকে। মা, মাগো, মা, ঘরের ভিতর কি করছো মা? মা এদিকে এসো না মা। মা, মা নেই। নেই মানে? কোথায় গেছে মা? চলে গেছে। রমা, মাকে তুমি মদ খেয়ে এইভাবে মারলে? মারলো? আমি মাকে মারলাম? কি বলছো তুমি পাগলের মতো? আমি মাকে মারলাম? নেশা করলে তো তোমার আর হুঁশ জ্ঞান থাকে না। মাকে তুমি দেবীর মতো শ্রদ্ধা করতে, সেই মাকে এমনি ভাবে ঠেলে ফেলে দিলে যে মায়ের কপাল কেটে রক্ত ঝরছিলে। সত্যি সত্যি তুমি অমানুষ হয়ে গেছো। নইলে মায়ের গায়ে তুমি এইভাবে হাত তুলতে পারতে না। রক্ত? মার কপাল থেকে রক্ত ঝরছিল? মা, আমার মা। যাবার সময় মা কিন্তু তোমাকে অভিশাপ দিলেন না, শুধু বললেন তোমরা সুখে থাকো বৌমা, তোমরা সুখে থাকো। সারা জীবন মা শুধু দুঃখই পেলেন, সুখের মুখ আর দেখলেন না। তুমি মাকে ফিরিয়ে নিয়ে এসো। মায়ের দুঃখ আর তুমি বাড়িও না, বাড়িও না। মা, মা, মাগো, তুমি ফিরে এসো মা। দেখো মা, আমি তোমার জন্য দেখতে এসেছি। না, আমি একটা মানুষ জানোয়ার বলে গেছি। মা, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি। তুমি আমাকে ক্ষমা করো মা। তুমি যে আমার জননী। জননী গো, খিলে তোমার তুলনা যে নাই, জননী গো ভীষণী খিলে তোমার তুলনা যে নাই। ঢালিয়া পিছু ধারা এ দেহ গড়েছ মাগো, ঢালিয়া পিছু ধারা এ দেহ গড়েছ মাগো, তবু তোমায় ভুলিয়া যায়। ও জননী গো, নিখিলে তোমার তুলনা যে নাই, জননী গো। দাদা বাবু, দেখিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের মতো আপন কেহ না। দেখিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের মতো আপন কেহ না। যেথা থাকি মা গো দেশ পরবাসে, তোমার পরশ যেন পাই। ও যেথা থাকি মা গো
পরবাসে তোমার পরশ যেন পায় ও জননী গো বিশ্ব নিখিলে তোমার তুলনা যে নাই জননী গো বাবু সুকান্ত, সুকান্ত, তুমি আমার মাকে দেখেছো সুকান্ত? তুমি তো এই পথে এলে একটু আগে আমার মা চলে গেছে। তুমি দেখেছো সুকান্ত? তুমি দেখেছো? বাবু কোথায় গেছেন মা? আরে জানি না সুকান্ত, মারা সুকান্ত আমাকে মা বোধহয় মাকে আমি আর কোনোদিন খুঁজে পাবো না। মা গো, তুমি ফিরে এসো মা। আমি একটা জানোয়ার মানুষ বনে গেছি মা। তুমি ফিরে এসো মা। ঢালিয়া পিজুষ ধারা এ দেহ গড়েছ মাগো ঢালিয়া পিজুষ ধারা এ দেহ গড়েছ মাগো তবু তোমায় ভুলিয়া যায় ও জননী গো। আর কাছে শুনলে পুলিশ তোমার আসছে। আর সঞ্জয় বাবু বাবাকে বলছিলেন আমি ঝুপের আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। রাম সিংকে নিষেধ করতে গেলেন বাবা। কিন্তু দীপক কি সেই নিষেধ মানবে চন্দন? ওর মা কোথায় চলে গেছে? সারাদিন খুঁজেছে, সারাদিন খুঁজাখুঁজি করে খায়নি কিছু। সন্ধ্যাবেলা এক বোতল মদ নিয়ে দিল্লি রোডের উপর বসে। আমি এত করে বললাম মদ তুই কাশতে ভাই। দীপক দেখে আমি আজও চিনতে পারলাম না সন্ধ্যা। যখন মদ না খায় তখন মাটির মানুষ, আর যখন খায় তখন মনে হয় মাথায় যেন একটা শয়তান ভর করেছে। হ্যাঁ চন্দন, ওর মধ্যে দুটো মানুষ আছে। একটা বন্ধুবর্ষণ শান্ত দৃঢ় স্ত্রীর স্নেহ প্রাণ, আরেকটা দানব। এটার দয়া নেই, মায়া নেই, ডর ভয় কিচ্ছু নেই। চলো সন্ধ্যা, আমি যদি দীপক দার দেখা পাই তবে তার হাতে ধরে বলবো তুমি কোথায় চললে দীপক দা? অঞ্জনগড় কলেজের সেরা ছাত্রের আজ কি পরিণতি। তুমিই তো বলেছিলে প্রয়োজনে কুলিগিরি করে খাবো, তবে অসৎ পথে চলবো না। তুমি বলতে পারবে ভাই, কিন্তু তাতে কোনো কাজ হবে না। কেন? যে দেবীর মতো শ্রদ্ধা করত সেই ভাই ওকে ফিরাতে পারেনি। তবু চলো আমি একবার চেষ্টা করে দেখি। এসো এসো আমার সঙ্গে। তাই চলো সন্ধ্যা। সামনে সামনে বেশি চুরি হয় স্যার। বেটারা এমন বেপরোয়া, দেব ধর্ম কিচ্ছু মানে না। রেল পুলিশ কি করছে? রেল পুলিশ ওদের দলে স্যার, তবে ভালো মানুষ যে নেই তাও নয়, কিন্তু তাদের সংখ্যা খুব কম। তবে স্যার রাম সিং এর দলের চেয়ে দীপক রায়ের দল অনেক ডেঞ্জারাস দল স্যার। এরা যেরকম বেপরোয়া তেমনি দুর্দর্শ। দীপক রায় বাঙালি? আগে হ্যাঁ স্যার, গ্রাজুয়েট ছেলে এবং ভালো ছেলে বলে তার একটা সুনাম ছিল। দীপক রায় নামটা যেন কোথায় শুনেছি, আমার ঠিক মনে পড়ছে না। আগে স্যার বছর কানেক আগে 2000 টাকা চিন্তায় কেসে ধরা পড়েছিল আপনার শ্বশুর। ইয়েস, আমার মনে পড়েছে। সেই মামলা ছেলেটা কি শাস্তি হয়েছিল? না স্যার,
কেন কেন আপনি তো দীপককে হাতে নাতে ধরেছিলেন। ধরেছিলাম স্যার, কিন্তু কেসটা আপনার শ্বশুরের সাজানো ছিল, পরে নিজেই উনি সাক্ষী দিতে চাইলেন না। অবশ্য তার একটা কারণ ছিল। কারণ? হ্যাঁ স্যার, সাতকড়ি নন্দী আপনার শ্বশুরের ডান হাত। দীপক যখন জেল হাজতে তখন সাতকড়ি নন্দী ওই দীপকের বোনকে বিয়ে করেছে। সেই বিয়ের বোন হিসাবেই ওই দীপককে খালাস করে দিয়েছে। কি বলছেন গদাধর বাবু? দীপকের বোনকে বিয়ে করেছে সাতকড়ি নন্দী? একটা গাঁটে পড়া মানুষ, তার সঙ্গে বিয়ে হলো একটা তরুণী মেয়ে। আমার ওয়াইফ বলে স্যার, মধ্যযুগের মতো এখনো সমাজে মানুষ আছে, তাদের অর্থাৎ বড় বড় মাছেরা সুযোগ পেলে এই ছোট ছোট চর্ণপটি গুলোকে চিবিয়ে 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 খাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওই দেখুন স্যার, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন স্যার, দীপকরা আসছে স্যার, দীপকরা আসছে স্যার। দাঁড়ান, দাঁড়ান। আমাকে বলছেন? আপনাকে বলছি, রেল লাইনের দিকে যাবেন না। কেন? আমি আপনাকে কৈফিয়ত দেব না। আমার আদেশ, আপনি রেল লাইনে উঠবেন না। রাত 8টার পরে রেল লাইনে ওঠা আইনত নিষিদ্ধ। আপনার আদেশ? নিশ্চয়। উনি জেলার পুলিশ সুপার, ওনার আদেশ তোমাকে মানতেই হবে, নইলে আমরা তোমার আপনি চুপ করুন বইয়ের ভাই। শুনলেন, শুনলেন স্যার, ও আমাকে সারা বলে গেল। কি নাম আপনার? ওয়াগন ব্রেকার। ভোট। নাম একটা ছিল পুলিশ সুপার সাহেব, কিন্তু সেটা আমার অতীত। বর্তমানে আমি একটা সমাজ বিরোধী মাস্তান। আর কিছু জানতে চান? ভদ্র সন্ধ্যা ভাই, আপনি এমন নোংরা কাজ করতে বিবেকে বাঁধে না? অসব বিবেক টিবেক অনেক আগে আমি ধুয়ে মুছে সাফ করে দিয়েছি পুলিশ অফিসার। শোনেন অফিসার, আজ আমার কিছু টাকার প্রয়োজন, তাই গাড়ি ভাঙা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আচ্ছা চলি, বাই বাই, টাটা। দেখেন দেখেন স্যার, কি রকম বেপরোয়া। থানায় চলুন, পুলিশ বাহিনীকে নিয়ে এখনই আমরা চলে আসব। অশুভ শক্তির কাছে আমি কখনো মাথা নত করবো না। ওদেরকে আমরা অঘান ভাগতে কখনো কিছুতে দেব না। আসুন, চলে আসুন। বেপরোয়া ভাবে চলছে, হয়তো আমাদের জানটাই যাবে। এজন্য আমার ওয়াইফ বলে আমি নাকি ইয়ে হয়ে গেছে। আজ রাত খুব আটবার সমস্যা না, কিছুতেই কোনতে নামতে চাচ্ছিল না। আমার বউ বলল তুমি আর ছেও না, তার যাতে তুমি রাগ না করো, তাই ভয়ে চলে এলাম। নইলে মন আমার ছাই দিচ্ছিল না। তুমি রাগ করলে করো না, রাগ করিনি, তুই বাড়ি যা। নিশ্চয়ই তুমি আমাকে বীরু কাপুরুষ ভেবেছ। আমি তোমাকে দেখিয়ে দিতে চাই মাইকেল কাপুরুষ নয়। যাচ্ছি গো, তুমি সন্ধ্যাকে নিয়ে এসো। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আজ। শোন,
তুই দলবল নিয়ে ব্যাগ ভ্যানের দিকে পেছনে গাড়ি ভাঙবি, আর আমি একা ইঞ্জিনের দিকে গাড়ি ভাঙবো। কিন্তু তুই একা তর্ক করবি না, শোন, তর্ক করবি না, যা যা বলছি তাই কর। হ্যাঁ চলে আয়, ওই পুলিশ আসছে, চল কই চল। আগে স্যার, ইঞ্জিনের সামনে দুজন গাড়ি ভাঙছে। স্যার স্যার, ওই দেখুন স্যার, ওই দেখুন, ও মাল নিয়ে দিল্লি লুটে যাচ্ছে স্যার, ওই দিল্লি লুটে যাচ্ছে স্যার, ওদিকে ওদিকে স্যার। আমার ধারণা ওদের একজনকে ঘায়েল করতে পেরেছি। আপনি কাল খোঁজ করবেন, গুলিতে আহত দেখলে তাকে গ্রেফতার করবেন। কিন্তু স্যার আমার ওয়াইফ, আমার বউ আর ছেলেটাকে মাইকেল, বল মাইকেল। দীপকদা, আমি চলে যাচ্ছি দীপকদা, অসৎ কর্মের শাস্তি নিয়ে আমি চলে যাচ্ছি। মাইকেল, তোকে আমি বারবার নিষেধ করলাম, আমার সঙ্গে তুই আসিস না। নিয়তি, আমার নিয়তি আমাকে টেনে নিয়ে এলো। আমার কুকাকে আমি তোমার হাতে দিয়ে গেলাম। মাইকেল, ওকে তুমি অগান বেকার হতে দিও না। মাইকেল, আমি তোকে কথা দিচ্ছি মাইকেল, তোর স্ত্রী সন্তানের দায়িত্ব আজ থেকে আমি নিলাম। শুধু তাই নয় রে মাইকেল, শুধু তাই নয়, তোর এই অকাল মৃত্যুর জন্য যারা দায়ী তাদের আমি কিছুতেই মার্জনা করব না। ওই কল্যাণ চৌধুরীর রক্ত দিয়েই তোকে আমি অর্পণ করব রে মাইকেল, তোকে আমি অর্পণ করব। না না দীপকদা, ওনার কি দোষ? উনি তো আইনি শৃঙ্খলা রক্ষার জন্য একটু মাইকেল, ওরে মাইকেল, আমি এখানে জল কোথায় পাবো? চল, তুই আমার কাঁধে বোট দিয়ে চল। নিজেই গোয়ার তুমি করে আমাকে শত সাবধান করেও প্রাণটা দিলি। আচ্ছা, ভালো রান্না বান্না জানো তো? জানি মা, মেয়ে হয়ে জন্মেছি আর রান্না করতে জানবো না? বাজে কথা বলো না তো, আমিও তো মেয়ে, আমি কেন ভালো রান্না করতে জানি না? জানি, তবে ভালো করতে পারি না। কাল কি হয়েছিল জানো? কি? বাবু ইলিশ মাছ নিয়ে এসে আমাকে বললো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রাখতে। আমি বেগুন কেটে জলে দিয়েছি, ডেস্কি ভর্তি করে জল দিলাম, বেগুন কিছুতেই ডোবে না। বেগুনটা একটু সাতলে নিলেই তো হতো। কত কিছুই জানি বাবু। খেতে বসে বাবু বললেন, শালি একটা গামছা নিয়ে এসো তো।
বেশি হয়েছিল। তুমি হাসছো বাচ্চা? আমার তখন কান্না পাচ্ছিল। চাকরটাকে তাড়িয়ে দিল নিজে, এখন দোষ দিচ্ছে আমার। কথাই বলে না, যত দোষ নন্দ ঘোষ। আমি আপনাকে রান্না শিখিয়ে দেব মা। তা তো দেবে, কিন্তু চুরি চামারি করে পালাবে না তো? না মা না, আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর নই। মানুষ অভাবে চুরি করে না, চুরি করে স্বভাবে। কাজে লাগবার আগে সবাই অমন কথা বলে বাপু, কিন্তু একমাত্র অভয়দা ছিল খুব বিশ্বাসী লোক, চুরি চুরি করতো না। অথচ অভয়? হ্যাঁ, অভয় দা কোন অভয়? সে আমাদের পুরনো চাকর। আমার বাবুকে নাকি কোলে পিঠে করে মানুষ করেছে আমার বাবা আর শ্বশুর মশাই, দুজনে যুক্তি করে লোকটাকে তাড়িয়ে দিল। ছেলে আজও কি ইলিশ মাছের ঝোল করবে নাকি হোটেল থেকে খাবার নিয়ে আসবো? একই আপনি রাধুনি। হ্যাঁ, কিন্তু 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 এই মুখ আমি আমি যেন কোথায় দেখেছি, কোথায় কবে কখন এই মুখ আমার অত্যন্ত পরিচিত। আরে বাবা, হয়তো রাস্তায় ভিক্ষা করতে দেখেছো। কিন্তু হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ, মা মা ঠিকই বলেছেন। আমি আমি ভিখারিনি বাবু। দয়া করে আপনারা যদি আমাকে কাজে রাখেন। রাখেন কি? লোক না রাখলে কি না খেয়ে মরবো? তুমি ভেতরে যাও, আমি আসছি। যাও, তবে যাই করো বাবু, চুরি চুরি করে পালাবে না। এটা হচ্ছে পুলিশের বড় দারোগার বাড়ি, সোজা জেলে পাঠিয়ে দেবে, বুঝেছো তো? আহ, কি আজে বাজে বকছো ছেলে। না মানে এই দেখো না, ব্যাপারটা ওকে একটু বুঝিয়ে দিলাম আমি। আপনি আপনি জান ওর মাথায় সিট আছে। আর কি বললে তুমি? ইয়ে মানে ওই ভালোবাসেন বলেই বাবু। হ্যাঁ, বলছিলাম বাবু ভালোবাসেন বলে তোমাকে রাগাবার জন্য কথা বলেছে। আমার আমার খুব ভালো লাগলো তোমাদের। কিছু কিছু মনে করো না বাবা, তুমি তো আমার ছেলের মতনই, তাই আমি তোমাকে তুমি বলে ফেললাম। জানো জানো বাবু, আমি নেহাতি দূর ভাগিনি। একটু শান্তির জন্য আমি অনুসন্ধান করে বেড়াচ্ছি। আমি একটু শান্তি অনুসন্ধান করে বেড়াচ্ছি। মাসিমা,
জানি। কি জানো তুমি? কিছুই জানি না। হ্যালো হ্যালো হ্যালো। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে সুখ যদি থেকে থাকে,
কি দামি মাল যে নজরবন্দি করে রাখবো? ওরে কি আশ্চর্য, তুমি নাকি বাড়ির সামনে পুলিশ মোতায়েন করেছো, আমার বাপি কিছুতেই শাস্তি পাচ্ছে না। ও এই কথা, হ্যাঁ, দীপকের হাত থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। না, মিথ্যা কথা। তুমি আমার উপর নজর রাখবার জন্য আমার বাড়ির সামনে তুমি পুলিশ পিকেট বসিয়েছো। অস্বস্তিতে আমি সারা রাত ঘুমাতে পারি না। এই 10 দিনে 5 কেজি ওজন কমে গেছে। আপনি ডাক্তার দেখাননি? 5 কিলো ওজন কমে গেছে, আপনি ইমিডিয়েটলি ডাক্তার দেখান। হ্যাঁ বাপি তুমি আজই ডাক্তার দেখাও, আজই ডাক্তারের কাছে যাও ড্যাডি। আরে কি শারীরিক অসুখ মা? তাহলে আমি তোমাকে বলে রাখলাম কল্যাণ, আগামীকালের মধ্যে আমার বাড়ি থেকে তুমি পুলিশ পিকেট উঠিয়ে বসিয়ে নাও। না হলে আমি পুলিশ বন্দুক ব্যাপারটা জানতে বাধ্য হব। বাপি আমার হার্ট অত্যন্ত খারাপ, তারপর যদি এইবার প্রেসার পড়ে। আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। অযথায় উত্তেজিত হচ্ছি? চোর গুন্ডা পকেট না ওখানে ঘোরাফেরা করছে, আর আমি যে একটা সমাজে বিশিষ্ট নাগরিক, আমার বাড়ির সামনে পুলিশ পিকেট বসিয়েছো। হাতে ক্ষমতা আছে বলে তুমি ধরা গেলে তুমি যাই কিছু তাই করতে পারবে? এটা তোমার অন্যায়। বাপি যখন ওটা পছন্দ করে না, বাবা তুলে নাও না তোমার পুলিশ পিকেট। অনেক অনুসন্ধান করে তবে পুলিশ পিকেট বসিয়েছি, কিন্তু আমার অভিযোগ উনি অস্বীকার করতে পারবে না। ওনার বাড়ির মধ্যে গোপন গুদামে কয়েক লাখ টাকার তামার চুরাই তার আছে। কি বলছো তুমি? আমি তোমার চাকরি খতম করে দেবো। জামাই বলে আমি তোমাকে মার্জনা করব না। আমার কলমে একটা কোঁচায় তোমার চাকরিটা চলে যেতে পারে, তা তুমি জানো? চাকরিটা আপনার অনুগ্রহে পাইনি, আমি নিজের যোগ্যতায় পেয়েছি। কাজেই আপনি যতই প্রভাবশালী ব্যক্তি হন না কেন, আপনার হুকুমে আমি ভয় করি না। তাহলে ভেবে দেখো কল্যাণ, এখনো ভেবে দেখো। ভেবেছি। পুলিশ তুমি সরাবে না? না, নিয়তি তোমার চুলের মুঠি ধরে টানছে। আমার ক্ষমতা সম্বন্ধে অজ্ঞ। আমি ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা প্রয়োগ করুন, তবেই তো বুঝবো। পুলিশ পিকেট আমি আরো জোরদার করব, অনুসন্ধান করব কোথায় আপনার চুরাই মালের গুপ্ত গুদাম। অপদার্থ বাপি তোর স্বনামধন্য বাপির এই অপমানের প্রতিশোধ তুই নেবে না? একটা তুচ্ছ পুলিশ অফিসার আমাকে অপমান করলো। আর তুমি বা পুলিশ থেকে দেখে ভয় পাচ্ছ কেন? তোমার বাড়িতে তো সত্যি সত্যি চুরাই মালের গুপ্ত গুদাম নেই। আছে মা, আছে। বাপি তবে চোরাই মাল সত্যি আছে, বাপি তবে মালগুলো আমার নয়। এই হারামজাদা সাত করি আমার বাড়িতে সে মালগুলো ঢুকিয়ে দিয়েছে, কিন্তু পুলিশ তো তুমি বিশ্বাস করবে না, তারা তো আমাকে দোষারোপ করবে। কি বলছো তুমি বাপি? তুমি আজ থেকে আমার বাড়িতে আর আসবে না। সেলিম, এই তোমার চরিত্র, এই তোমার পরিচয় আগে আমার জানা ছিল না। ছি 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 ছি, ভাবতে আমার ঘৃণা হচ্ছে যে তুমি আমার বাবা। সেলিম, তোমাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম, গর্ব করতাম তোমাকে নিয়ে, কিন্তু তোমার কথা শুনে লজ্জায় ঘৃণায় আজ আমার মরে যেতে ইচ্ছে করছে। চোরাই মাল বিক্রি করে তুমি লক্ষপতি হয়েছো, অসামাজিক কাজ করে। তুই বুঝতে পারছিস না? ওই ফেদ দিয়ে তুমি আমাকে বোঝাতে পারবে না। চোর চুরি করে পেটের জন্য, ওরা অগান ভাঙছে পেট নামক রাক্ষসটাকে শান্ত রাখবার জন্য, কিন্তু তুমি কেন চুরি করছো? কিসের অভাব তোমার? কিসের অভাব তোমার? সেলিম, আজ থেকে তোমার জন্য আমার বাড়ির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। তোমার মতো মানুষদের আমি মনে প্রাণে ঘৃণা করি। হ্যাঁ, আমি তোমাকে ঘৃণা করি। এই রাস্কেলটা আমার একমাত্র মেয়ের মনটাকে বিষিয়ে দিয়েছে, কিন্তু কল্যাণ কি করে জানলো আমার বাড়িতে গুপ্ত গুদাম আছে? জানে একমাত্র সাত করি।
এই শুয়ারের বাচ্চাকে এই পৃথিবী থেকে না 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 মুখে হবে না, মুখ হবে না, তাকে কাজেই দেখিয়ে দেবো। তবে আমার নাম সঞ্জয় সেন। এই বাড়ি? হ্যাঁ, এবার এবার তুমি যাও ভাই। এটা তো পুলিশ সুপারের বাংলো। পুলিশ সুপার তোমার কে হয়? আমার আমার ছেলে বলো, ভাই বলো, বন্ধু বলো, সব 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 মরবার আগে একবার একবার ওর মুখখানা দেখে মরতে চাই। ও ও ছাড়া এই পৃথিবীতে আমার আর তো কেউ নেই। ওখানে কথা বলছে কে? না মানে এই লোকটা শহরতলির এক দোকানে পড়ে কাতরাচ্ছিল। আমি কাছে গিয়ে ছুঁয়ে দেখি প্রচন্ড জ্বর। বললাম তোমার আপনজন কেউ আছে? এই বাড়ির ঠিকানা দিল। তাই ভাবছি আপনারা হয়তো তার আপনজন। তা বলবে না? আমরা ছাড়া এই মরা চিতেই তোলবার আর তো কেউ নেই। খুব তো রাগ দেখি চলে গিয়েছিলে, আবার কেন এসেছো শুনি? দিলে না তো থালা ভর্তি ভাত। তুমি 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 একটা অলক্ষী। আমি আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি, এসেছিলাম আবার আমার দাদা বাবুর সঙ্গে দেখা করতে। তার উপর আবার আমার দাবি আছে। না হরে মরে যাই, চাকরের আবার দাবি। আমি আমি চলে যাচ্ছি। তোমার মতো অলক্ষীর মুখ দেখাও বাপ। ভগবান ভগবান তোমাকে সৃষ্টি করেনি, তোমাকে সৃষ্টি করেছে নরকের কীট, নরকের শয়তান। এই ঘর থেকে এক পাও তুমি বেরোবে না, তাহলে কিন্তু ঠ্যাং খোঁড়া করে দেব। এসো এসো বলছি। না, আমি এখানে থাকবো না। আরে তুমি এসো এখানে। না 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 না, আমি থাকবো না, আমাকে ছেড়ে দাও। আমি চলে যাব, আমি চলে যাব। কেন কেন আমাকে তোমরা ঘরে টানছো? আমি থাকবো না, আমি থাকবো না তোমাদের বাড়িতে, আমি থাকবো না। আমি আমি রাস্তায় মরবো। চালাকি পেয়েছো, রাস্তায় মরবে। রাস্তায় মরলে লোকে বলবে যে কল্যাণ চৌধুরীর বাড়ির চাকর বিনা চিকিৎসায় মারা গেছে। না 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 না, সে সুযোগ আমি তোমাকে দেব না। চলো আমার কাছে ভর দিয়ে চলো বলছি, এখনো চলো, নইলে চলো বলছি। তুমি পারবে না ছেলে, আমি না হয় অভয়কে ঘরে পৌঁছে দিচ্ছি। তোমাকে দরদ দেখাতে হবে না। দয়া করে যদি পারো ডাক্তার সেনকে একটা ফোন করে দাও, এক্ষুনি যেন চলে আসে। শরীর ভালো নেই, তাহলে মরতে রাস্তায় বেরিয়েছিলে কেন? দুনিয়ায় যখন আপন বলতে কেউ নেই, এত জেদ কেন? তুমি 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 আমাকে ক্ষমা করো বৌরানী। আমার প্রতি তোমার এত মায়া, আর আমি তোমাকে অলক্ষী বলেছি। মায়া না ছাই, আমার স্বামীকে তুমি মানুষ করেছো, তার জন্য যেটুকু না করলে নয় সেটুকুই আমি করছি। ও বক্তিয়ার খিলজি, আবার যেন গল্পে মেতে যেও না। ডাক্তারকে একটা ফোন করে তারপর যত খুশি বকবক করো। এই শোনো, 8 ঘন্টার মধ্যেই যেন ডাক্তার আসে, মনে থাকি যেন। চলো আস্তে আস্তে চলো, আমার হাত ধরে চলো। বৌমা তুমি তুমি এই ডাক্তার যেন ঠিক 8 ঘন্টার মধ্যে আসে, 8 ঘন্টার মধ্যে। আমার লক্ষ্মী বৌমা, ফোন করো। লক্ষ্মী বৌমা। চলো চলো আস্তে আস্তে চলো। আমার বাড়ি অঞ্জনগড়। ঠান্ডা পড়েছে তো, একটু
হ্যাঁ। আমার নাম চন্দন নন্দী। ঠান্ডা পড়েছে। আসছি। ঠান্ডায় তো এরকম আসছি। খারাপ পড়েছে। আপনি তাহলে চিঠি দিয়েছিলেন সঞ্জয় বাবুর গোপন গুদামের কথা জানিয়েছিলেন? ও সাতকুড়ি নন্দী আপনার বাবা? আগে হ্যাঁ, সঞ্জয় বাবু আর আমার বাবা মিলে এই ওয়াগন ব্রেকারদের মালামাল কেনাবেচা করে। গোপনে আমি তাদের সংবাদ শুনে আপনাকে চিঠি দিয়ে জানিয়েছিলাম, আর এটা আমি আমার সামাজিক কর্তব্য বলে মনে করি। আসুন আমার সঙ্গে, আমি আপনার কাছ থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করব। আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সঞ্জয় সেনের বাড়ি আমি পুলিশ পিকেট বসিয়েছি, যাতে চুরাই মাল পাচার না করতে পারে। চলুন। হ্যাঁ চলুন। তাই চলুন। আপনি বিশ্বাস করুন বাবু, আমি কথাটা বলিনি। তুমি ছাড়া আর আমার গুদামের খবর কেউ জানে না। তার কল্যাণ কি করে জানলো যে আমার বাড়িতে গুপ্ত গুদাম আছে? সেটা আমি কি করে জানবো? তাছাড়া আপনার স্বার্থ আর আমার স্বার্থ একই সুতে গাঁথা। আপনার গোপন কথা ফাঁস করে দিলে আমি কি বাঁচতে পারবো? দেখো সাত করে। তাছাড়া আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন বাবু? ওরে 7 দিন ধরে গোটা বাড়ি চষে বেড়ালেও আপনার গোপন গুদামের সন্ধান পাবে না পুলিশ। আপনি অযথায় উৎকণ্ঠিত হচ্ছেন। তা পাবে না, কিন্তু অতি লোভে তাতি নষ্ট। আমি আপনাকে আগেই বলেছিল তামার তারগুলো আপনি ছেড়ে দিন, কিন্তু অর্থের লোভে আপনি এমনই অন্ধ যে আমার কথা আপনি কানেই দিলেন না। সাত করি এখন মরণ জেল খেটে আমি কি করব? কথায় বলে অহংকার পতনের মূল। অর্থের অহংকারে আপনি মানুষকে মানুষ ভাবতেন না। মানুষ আপনাকে ভয় করে কিন্তু ভালোবাসে না। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ সাত করে? না বাবু, তবে আমি আপনাকে জ্ঞান দেবো কেন? যা সত্যি তাই বলছি। আচ্ছা ঠিক আছে, মনে রেখো সাত করি, আমার যখন সর্বনাশ তুমি উদ্যত হয়েছ, তোমাকে আমি সহজে ছেড়ে দেব না। তোমাকে এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব, তবে জেন্দারা কেন দুনিয়া থেকে সরে দিয়ে। ও আমার কিছুই করতে পারবে না। মিছি শুধু আমাকে সন্দেহ করছে। কিন্তু পুলিশ সুপারের কানে এই কথাটা গেল কিভাবে? তোমাদের এই কথাগুলো পুলিশ সুপারের কাছে আমি তুলে দিয়েছি। তুই বলেছিস? হ্যাঁ আমি বলেছি। কেন বললি? ওরা কেন বললি? এই শুয়ারের বেটা শুয়ার, কেন বললি? ওরে নিজের নাক কেটে কেন পরের যাত্রা ভঙ্গ করতে গেলি? ওই মালের সঙ্গে ওরে আমার 70,000 টাকার মাল জড়িত আছে। ইচ্ছে হচ্ছে তাকে আমি খুন করে জেল ফাঁসিতে চড়ি। তোমাদের ফাঁসিতে যাওয়াই উচিত। চন্দন, দেশের সঙ্গে জাতির সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করছো। একদল চোর গুন্ডা বদমাইশকে তোমরা জাতির কাছে আজকে ভালো মানুষের সেবার চেষ্টা করে দিচ্ছ। মনে রাখবে, আমি তো ত্যায্য পুত্র করবো কুলাঙ্গা। তাই করো। তারপরে আমি তার স্বরে চিৎকার করে বলবো, তোমরা দেশের শত্রু, জাতির কলঙ্ক। আর তোমাদের বিরুদ্ধে আমি সাক্ষী দেব। দেওয়াচ্ছি, দাঁড়া গোলাঙ্গা, দেওয়াচ্ছি তোকে সাক্ষী দেওয়াচ্ছি। কি শয়তানটা আমাকে বাঁচতে দিল না বাবা। বাবা বলো বাবা। শয়তানটা আমাকে বাঁচতে দিল না। কোনো কথা আমি শুনতে চাই না। আগে স্যার, সাতকুড়ি নদীর কুড়িকে আপনারা খুঁজে বার করবেন, এটাই আমি দেখতে চাই। আমার ওয়াইফ। কি আশ্চর্য, আপনি একজন থানার ইনচার্জ, ওয়াইফের কথা ভাবছেন? আপনার কোনো আমি শান্তিকামী মানুষ স্যার। ওয়াইফকে চোটালে
আবার সে বাপের বাড়ি চলে যাবে। আপনার অনুগ্রহে বাসা পেয়েছি, ওয়াইফকেও নিয়ে এসেছি। নিয়ে এসেছেন, ভালো করেছেন, কিন্তু তিনি কেন আপনার কাজের মধ্যে ইন্টারফেয়ার করবে? আমি চাই না সরকারি কোনো কাজে কেউ। না স্যার, ইন্টারফেয়ার করবে না স্যার। আমার ওয়াইফ বলে স্যার তুমি দারোগার উপযুক্ত নয়, যাও বাজারে গিয়ে আলু পটল বিক্রি করো। প্রাণে বড় লাগে স্যার, ওয়াইফ যদি আমার ক্রিমিনালের মতো ব্যবহার করে বাইরের লোক তো স্যার বলবে। সত্যি সত্যি আপনার জন্য আমার করুণা হয় দারোগা বাবু। আপনি একজন স্তৈন। আগে স্যার, শুধু স্তৈনই নন, ওর আঁচল ধরা। কি যে বলেন স্যার, আমার ওয়াইফ আপনি তাকে দেখেননি? আপনার ওয়াইফ সম্বন্ধে আমার কোনো কৌতূহল নেই। আমার ধারণা সাতকড়ি নন্দীকে যে খুন করেছে এমন একজন মানুষ, তার সম্বন্ধে সাতকড়ি নন্দী অনেক কিছু জানতো। দীপককে গ্রেফতার করবো স্যার। কোনো প্রমাণ আছে? না স্যার, তবে আমার ওয়াইফ বলে দীপকের বোনের এই যে সাতকড়ি নন্দী বিয়ে করেছিল, সেই আক্রোশ হয়তো দীপক ওই সাতকড়িকে খুন করেছে। আপনার ওয়াইফ আপনার মাথাটাকে চিবিয়ে খেয়েছে। আপনার নিজের বুদ্ধি বিবেক নেই নাকি? বলে দীপককে করি আগে না, তবে কিন্তু আমার ওয়াইফ বলে স্যার 2-1 দিনের মধ্যে আমি অঞ্জন করে নতুন লোক নিয়োগ করব। স্যার, আপনাকে দিয়ে কোনো কাজ হবে না। কোনো খুনিকে যদি আপনার স্ত্রী বলে ও খুনি নয়, আপনি তাকে ছেড়ে দিবেন। তৈল আমি অনেক দেখেছি গদাধর বাবু, কিন্তু আপনার মতো একটাও দেখিনি। আমি নাকি স্ত্রৈন, বউয়ের কথায় নাচি, অথচ বউ বলছে আমি নাকি তার কোনো কথাই শুনি না। আমি সারা কোন দিকে চাই? ওয়াইফ ভালো না চাকরি ভালো? চাকরি ছাড়বো না ওয়াইফ ছাড়বো? যা সারা চাকরিটা ছেড়ে দেবো। চাকরিটা ছেড়ে দিলে খাবো কি কাঁচকলা? না, ওয়াইফ ছেড়ে দেবো। আমার সুন্দরী ওয়াইফ গেলে ওয়াইফ পাওয়া যাবে না, চাকরি গেলে চাকরি পাওয়া যাবে, এবং ওয়াইফ গেলে ওয়াইফ পাওয়া যাবে না। ওয়াইফ ভালো না চাকরি ভালো? চাকরি ছাড়বো না ওয়াইফ ছাড়বো? ওয়াইফ ভালো না চাকরি ভালো? চাকরি ছাড়বো না ওয়াইফ ছাড়বো? ওয়াইফ ভালো না চাকরি ভালো? চাকরি ভালো না ওয়াইফ ভালো? ওয়াইফ ছাড়বো না চাকরি ছাড়বো? শিবনাথের স্ত্রী এসে ঝুটেছে আমার বাড়িতে। যত নষ্টের মূল হচ্ছে হারামজাদা অভয়। বাজিটা চলে গিয়েছিল, আবার এসে ঝুটেছে। কিন্তু শিবনাথের স্ত্রীর উদ্দেশ্য কি? কল্যাণ জানলে রাধুনির কাজও তাকে করতে দিত না। রাত 9টা বাজে, আপনি কি এখন খাবেন? পরে খাবো। আচ্ছা, শোনো, 20-25 বছর আগে আপনি কিন্তু আমাকে সম্মান দিয়ে কথা বলতেন। সেটুকু সৌজন্য বোধ কি আমি আপনার কাছে আশা করতে পারি না? ঝন্টুর মা বলে নয়, একদিন আমি আপনারই মতো একজন জমিদারের স্ত্রী ছিলাম। বাজে কথা থাক। কি উদ্দেশ্যে এখানে আসা হয়েছে তাই বলুন। ছেলের কাছে মা আসবে। আইনত ছেলের দাবি আপনারা করতে পারেন না। দলিলে স্পষ্ট উল্লেখ আছে যে কোনদিন কল্যাণকে আপনারা ছেলে বলে দাবি করতে পারবেন না। দাবি করলেও আইন সে দাবি গ্রাহ্য করবে না। রক্তের সম্বন্ধকে আপনি মুছে দিতে চান? রক্তের সম্বন্ধ? দীপকের সঙ্গেও তো আপনাদের রক্তের সম্বন্ধ রয়েছে। পেরেছেন কি তাকে মানুষের মতো মানুষ করতে? কল্যাণও যদি আপনাদের কাছে থাকতো, সেও হয়ে উঠতো মাস্তান গুন্ডা। আমি চাই না কল্যাণের মনটাকে আপনারা বিষিয়ে দিন। আমি চাই কাল ভোরে আপনি এ বাড়ি ছেড়ে চলে যান। মণিশঙ্কর বাবু, 6000 টাকা আমি আপনাদেরকে দিয়েছি। দরকার হলে
আরো 4000 টাকা আমি আপনাদেরকে দেব। তবু আমার অনুরোধ, ছেলের মনটাকে আপনারা পিছিয়ে দেবেন না। ও ছাড়া আমার যে আর আপন বলতে কেউ নেই, আমার আপন বলতে কেউ নেই। শেষ আশ্রয়টুকু আজ আমার ছেড়ে যেতে হবে। হায় রে আমার ভাগ্য, হায় রে আমার পোড়া অদৃষ্ট, কি পোড়া কপাল নিয়ে আমি এই পৃথিবীতে এসেছিলাম, এই পৃথিবীতে এসেছিলাম। সোমনাথ, সোমনাথ, সোম, এই সোমনাথ, কোথায় করছিস কেন? মেসমশাই আর মাসিমার সঙ্গে দেখা হয়েছে তোর? না। ওনারা কাজ ছিলেন? তুই এমন নিষ্ঠুর কি করে হলি? তুই তো এমন ছিলি না। স্নেহ, প্রেম, দয়া, মায়া, ভালোবাসা, থাক অসব কথা, থাক সব। ওর লোকজন কোথায়? লাইনের পাশে জঙ্গলে দাঁড়িয়ে আছে। কাজ আরম্ভ করতে বল, দেরি করে কোনো লাভ নেই। তোকে একটা কথা বলবো? বল। আজ ফিরে গেলে হতো না? না। শুনলাম কল্যাণ নাকি পুলিশ বাহিনী নিয়ে। মিউর কল্যাণ চৌধুরী, যা বলছি তাই কর সোম, তাই কর। ওদের ঘাড়ি ভাঙতে হুকুম দিয়াই আমি তৈরি আছি। ওদেরকে বলবি ওই কল্যাণ চৌধুরী, এই দীপক রায় অন্ত একজনের শেষ রজনী যা বলে আয়। যাচ্ছি, তবে হ্যাঁ তোকে বলে যাচ্ছি, মদ আর তুই কাজটি দিব। আমার অনুরোধ, ইচ্ছে করে তুই মৃত্যুর মুখে চলে যাসনি দীপক, ইচ্ছে করে তুই মৃত্যুর মুখে চলে যাসনি। মৃত্যু ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠিয়েছো এই জগৎ সংসারে। তারা বলে গেল ক্ষমা করো, ক্ষমা করো সবে। তারা বলে গেল ভালোবাসা অন্তর হতে বিদ্বেষ নাশ। আমি গুলি করবো। এদিকে সভাপতি না, পুলিশ তোমার কল্যাণ, তোমার কল্যাণ তো রইল মা। না, কল্যাণকে আমি চিনি না। কল্যাণ আমার কেউ নয়, আমার সন্তান ছিল ঝন্টু। কল্যাণকে আমি চিনি না, চিনি না। বাবা না,
একটু ডাকো বাবা কল্যাণকে। কল্যাণ, সে তো আমার স্নেহের ছোট ভাই। তোমরা যেন কোনোদিন বাবা মা দাদাকে দাদাকে হাসপাতালে পাঠাতে হবে, না দেরি করলে হয়তো বাঁচানো যাবে না। এসেছিস এসেছিস না না নিজের হাতে তুই তোর ভাইকে খুন করলি। তুই এত নিষ্ঠুর কি করে হলি রে জন্টু? ওকে মা, তুমি ওকে ওকে কেন দোষারোপ করছো? ও তো আইনের রক্ষক। দাদা জন্টু, কল্যাণ, আমি যাবার বেলায় তোকে একটা কথা বলে যাচ্ছি রে ভাই। তোর ওপর ওনাদের বলিস লাঠি বন্দুক চালাবার আগে তারা যেন একবার অনুসন্ধান করে দেখে কেন দেশের যুব সমাজ তরুণ সমাজ অবক্ষয়ের পথে যাচ্ছে। এইভাবে তোরা দেশের যুবকদের রক্ত ছড়াস না ভাই, একবার অনুসন্ধান করিস।